আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্র কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাসের উপরে আমার ষষ্ঠ ক্লাসটি নিব। তো প্রথমে আমরা আজকের পাঠ পরিচিতি দেখে নেই। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নম্বর 1, লেকচার নাম্বার 6। লেকচারের শিরোনাম ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীবিন্যাস। শিখনফল। আজকের পাঠে শিক্ষার্থীরা যা জানতে পারবে, তোমরা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীকে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। তোমরা ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীসমূহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তোমরা ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীসমূহের অন্তর্ভুক্ত যেসব প্রাণী আছে সেই সব প্রাণী সম্পর্কে তোমরা জানতে পারবে। হিকম্যান এট এল 2017 অনুসারে করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস অনুসারে যে সাবফাইলাম 3 ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটার অধীনে দুটি সুপার ক্লাস আছে, একটি হচ্ছে অ্যাগনেথা, একটি হচ্ছে ন্যাথোস্টোমাটা। আমরা গত ক্লাসে এই অ্যাগনেথা থেকে মিক্সিনি এবং পেট্রোমাইজন্টিডা এই দুটা শ্রেণীর মাছ এবং ন্যাথোস্টোমাটা থেকে কন্ডিকফিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই তিনটি শ্রেণীভুক্ত মাছদের, অর্থাৎ এই টোটাল 5টি শ্রেণীভুক্ত মাছদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া, অর্থাৎ ন্যাথোস্টোমাটা থেকে, অর্থাৎ চোয়ালযুক্ত যে প্রাণীগুলি আছে, ভার্টিব্রেট গুলি আছে, তাদের সর্বশেষ যে 4টি শ্রেণী, সেই 4টি শ্রেণী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যামফিবিয়া যারা উভচর তারাই হচ্ছে অ্যামফিবিয়ার অন্তর্ভুক্ত, যারা সরীসৃপ তারা হচ্ছে রেপটিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, পৃথিবীর সমস্ত পাখিরা হচ্ছে অ্যাভিস শ্রেণীর অন্তর্ভুক্ত এবং স্তন্যপায়ীদের অবস্থান হচ্ছে ক্লাস 7 অর্থাৎ ম্যামালিয়াতে। তো আমরা প্রথমে ক্লাস 4 অ্যামফিবিয়া সম্পর্কে দেখি। তো অ্যামফিবিয়া হচ্ছে প্রথম স্থল চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যাদেরকে ইংরেজিতে টেট্রাপোড বলা হচ্ছে, এরাই প্রথম টেট্রাপোড। তো পৃথিবীতে বর্তমানে এই শ্রেণীর জীবিত প্রজাতির সংখ্যা আছে 7171টি। তো এই পর্বের ব্যাঙ হচ্ছে অনন্য উদাহরণ। আমরা এখানে একটা ব্যাঙের ছবি দেখাচ্ছি, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে দত্তোফেরিনাস মেলানোস্টিকটাস। এটি একটি কোনো ব্যাঙ। তো এই কোনো ব্যাঙের সাপেক্ষেই আমরা কিন্তু এই অ্যামফিবিয়া শ্রেণীর বৈশিষ্ট্যগুলি একটু দেখে নেই। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে দেহত্বক, এটি নগ্ন, ভেজা ও গ্রন্থিময় হয়। এদের এই ত্বকটি নগ্ন হয়, মানে কোনো আইসে আবৃত থাকে না। ভেজা হয় মানে যে গ্রন্থি আছে, গ্রন্থি থেকে সবসময় এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয়, যা দিয়ে এদের ত্বকটা ভেজা থাকে, যার কারণে এদের ত্বক দিয়ে এরা শ্বাসকার্য চালাতে পারে। এদের যে অগ্রপদ, এই অগ্রপদে হচ্ছে 4টি এবং পশ্চাৎ পদে 5টি করে নখরবিহীন আঙুল আছে, অর্থাৎ কোনো নখর থাকে না। দেখো 1 2 3 4 5টি, এখানে আছে 1 2 3 4টি, অর্থাৎ সামনের পায়ে 4টি, পিছনের পায়ে 5টি, কোনো নখরযুক্ত আঙুল থাকবে না। এদের কিছু প্রাণী অবশ্য আছে যেখানে কোনো পদ থাকে না, যেমন সিসিলিয়ান, আমরা পরবর্তীতে দেখব। এদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অর্থাৎ হৃৎপিণ্ডে এই দুটি ভেন্ট্রিকল থাকে, কিন্তু অ্যাট্রিয়াম হচ্ছে একটি থাকে, অর্থাৎ মোট 3টি প্রকোষ্ঠ হয়। এদের লার্ভা দশায় ফুলকা। আমি এখানে একটি লার্ভা দশা দেখাচ্ছি। এটা ব্যাঙের লার্ভা না, এটি হচ্ছে নিউটস। নিউটস নামে একটি অ্যামফিবিয়ান আছে, তাদের লার্ভা দশা। এটাকে এটাকে হচ্ছে এক্সোলোটল লার্ভা বলে। অন্যদিকে ব্যাঙের লার্ভাকে হচ্ছে ট্যাডপোল লার্ভা বলে। অর্থাৎ এদের কিন্তু লার্ভা দশা আছে অ্যামফিবিয়ানদের। তো ব্যাঙের ক্ষেত্রে, ফ্রগ বা টোডের ক্ষেত্রে লার্ভা দশা হচ্ছে ট্যাডপোল। আর নিউট, স্লামেন্ডার বা নিউটস এর ক্ষেত্রে লার্ভা দশার নাম হচ্ছে এক্সোলোটল লার্ভা। তো এক্সোলোটল লার্ভা দেখো যে বাহিরের দিকে এই যে ফুলকা আছে, ফুলকা আছে। ট্যাডপোলেরও এইভাবে ফুলকা থাকে।
তো এদের যে লার্ভা দশা, এই লার্ভা দশা তো অবশ্যই তাকে পানিতে অতিবাহিত করতে হয়। এই কারণেই তো এদেরকে উভচর বা অ্যাম্ফিবিয়ান বলা হয়, কারণ জীবন চক্রের লার্ভা দশাটা এদের অবশ্যই পানিতে অতিবাহিত হবে এবং সেই লার্ভা দশায় এদের ফুলকা থাকে, এই ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। অন্যদিকে পরিণত অবস্থায় এদের এই যে ফুলকা এটার বিলুপ্তি ঘটে, তার পরিবর্তে ফুসফুসের আবির্ভাব ঘটে। এছাড়া এর দেহের ত্বক এবং মুখ বিবরে যে মিউকাস ঝিল্লি আছে, গলবিলীয় মিউকাস ঝিল্লি আছে, এইগুলির মাধ্যমে এই পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়। অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসকার্য হচ্ছে তিনটি: ফুসফুস, ত্বক এবং মুখ বিবরীয় মিউকাস ঝিল্লি। এদের জীবনচক্রের প্রাথমিক লার্ভা দশা পানিতে অতিবাহিত হয়, আহ, কারণ হচ্ছে যে এরা যেহেতু অ্যাম্ফিবিয়ান, তো ধারণা করা হয় এদের উৎপত্তি হচ্ছে মাছ থেকে। তো মাছ যেহেতু এই জলজ, তাই এই ব্যাঙ যে তার পূর্বপুরুষ যে মাছ, এর একটি নিদর্শন স্বরূপ যে তার একটি প্রাথমিক দশা সে নিজেও পানিতে অতিবাহিত করছে। এই কারণেই কিন্তু এই অ্যাম্ফিবিয়ানদেরকে উভচর বলা হয়। তো এদের করোটিক স্নায়ু থাকে হচ্ছে 10 জোড়া। করোটিক স্নায়ু হচ্ছে মস্তিষ্ক থেকে করোটির ছিদ্র দিয়ে যে স্নায়ুগুলি দেহের বিভিন্ন প্রান্তে বিস্তৃত হয়, সেগুলিকে হচ্ছে করোটিক স্নায়ু বলে। এটি ব্যাঙের ক্ষেত্রে 10 জোড়া থাকে। এদের শীতনিদ্রা অর্থাৎ হাইবারনেশন দেখা যায়। শীতনিদ্রা হচ্ছে শীতকালে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এরা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। এই সময় এরা কোনো খাবার গ্রহণ করে না। তো তখন খাবারটা মূলত এদের দেহে যে চর্বি জমে থাকে, সেই চর্বি ভেঙে ভেঙেই এই সময় এদেরকে শক্তি যোগায়। অর্থাৎ গর্তের মধ্যে একটি নিষ্ক্রিয় জীবনযাপনই হচ্ছে শীতনিদ্রা। আবার শীত যখন চলে যায় এরা গর্ত থেকে বের হয়ে আসে। এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক বা পয়ক্লোথার্মাল প্রাণী নামে পরিচিত। শীতল রক্ত বিশিষ্ট বলতে বোঝাচ্ছে যে এদের পরিবেশের তাপমাত্রার সাথে এদের দেহের যে রক্তের তাপমাত্রা সেটি উঠানামা করে। অর্থাৎ পরিবেশের তাপমাত্রার সাপেক্ষে এদের দেহের তাপমাত্রা স্থির থাকে না। এই ধরনের রক্তকেই শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক বা পয়ক্লোথার্মাল প্রাণী বলা হয়। এই ছিল হচ্ছে এমফিবিয়াস শ্রেণীর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি। আমরা এবারে এই যে অ্যাম্ফিবিয়ান, যে মডার্ন অ্যাম্ফিবিয়ান আছে তাদের অর্ডারগুলি অর্থাৎ তাদের যে গ্রুপ, সেই গ্রুপগুলি আমরা একটু দেখে নেই। তো অ্যাম্ফিবিয়ানদের মূলত তিনটা গ্রুপ এখন জীবিত আছে। একটা গ্রুপকে বলা হয় অ্যানুরা, একটাকে বলা হয় কোডাটা, আর একটাকে বলা হয় জিমনোফায়োনা। দেখে অ্যানুরার ভিতরে আছে ফ্রগ এবং টোড। অ্যানুরার ভিতরে ফ্রগ, টোড। কোডাটার ভিতরে আছে স্লামান্ডার্স এবং নিউটস। আর জিমনোফায়োনার ভিতরে আছে হচ্ছে সিসিলিয়ান। সিসিলিয়ানটা হচ্ছে পা বিহীন এবং ওয়ার্ম লাইক অর্থাৎ কেঁচো আকৃতির, কেঁচোর মতো দেখা যায়। এপাশে দেখো যে কোডাটার ভিতরে যে স্লামান্ডার। স্লামান্ডার আসলে কোডাটা মানে হচ্ছে যে এদের এই লেজও আছে, পাও আছে, অর্থাৎ লেজ ও পা যুক্ত অ্যাম্ফিবিয়ানরাই হচ্ছে কোডাটা। তাহলে স্লামান্ডার নিউটস দের আকৃতি এরকমের হবে, অনেকটা লিজার্ডের মতো। আর ফ্রগ টোড যারা অ্যানুরা, অ্যানুরা মানে হচ্ছে লেজবিহীন, লেজ নেই, অর্থাৎ লেজবিহীন অর্থাৎ পা আছে, এই রূপে অ্যাম্ফিবিয়ানরাই হচ্ছে অ্যানোরা। আর জিমনোফায়োনা বা সিসিলিয়ানস যারা, এদেরকে বলা হয় হচ্ছে এই অ্যাপোডা। অ্যাপোডা মানে হচ্ছে পা, অ্যাপোডা মানে পা নাই, পা বিহীন, পা বিহীন অ্যাম্ফিবিয়ানস এরা। অনেকটা ওয়ার্ম অর্থাৎ কেঁচো আকৃতির, কেঁচো আকৃতির। বাংলাদেশেও এই সিসিলিয়ানদের দুটি প্রজাতি আছে, যেটা পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেখতে পাওয়া যায়। আমরা এই যে টোড এবং ফ্রগ এর কথা বললাম, আসলে টোড এবং ফ্রগ এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? টোড এবং ফ্রগ এর মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা এখানে দেখো একটি ফ্রগ একটি টোড, কিছু অ্যাম্ফিবিয়ানের উদাহরণ এখানে আছে। তো টোডের হচ্ছে দেহটা আঁচিল যুক্ত হয় এবং খসখসে হয় টোডের ক্ষেত্রে, যেমন আমরা যেটা কোনো ব্যাঙ বলি এটা হচ্ছে টোড। অন্যদিকে ফ্রগের ত্বকটা হচ্ছে মসৃণ হয়, মসৃণ হয় এবং কোনো আঁচিল থাকে না, আঁচিল থাকে না। তো এইগুলিকে হচ্ছে ফ্রগ বলে। তাহলে টোড ফ্রগ হচ্ছে লেজবিহীন অ্যাম্ফিবিয়ান, লেজবিহীন অ্যাম্ফিবিয়ান অর্থাৎ অ্যানুরা বলে এই কারণে। অন্যদিকে এই স্লামান্ডার এবং নিউটস, এদেরকে ইউরোডেলা, ইউরোডেলা বা কোডাটা বলা হয়, কোডাটা বা ইউরোডেলা। ইউরোডেলা মানে এদের লেজও আছে, পাও আছে। তাহলে এইগুলি হচ্ছে স্লামান্ডার, আর এটা হচ্ছে নিউট। তো নিউটদের ক্ষেত্রে কিন্তু যে এক্সোলোটল লার্ভা, যে লার্ভা দশাটা, অনেক সময় দেখা যায় যে ওদের লার্ভা দশায় এই নিউটসদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীর বৈশিষ্ট্য ফুটে ওঠে। অর্থাৎ লার্ভা দশা পানিতে, ওই লার্ভা দশায় বহুদিন ধরে থাকে এবং ওই লার্ভা দশাতেই তার জনন অঙ্গের
জননাঙ্গ পরিপক্কতা লাভ করে, অর্থাৎ প্রজননক্ষম হয়ে যায় তারা লার্ভা দশাতে, লার্ভার বৈশিষ্ট্য নিয়ে। এই ধরনের ঘটনাকে নিওটিনি বলা হয়। এই যে নিওটিনি এবং পিডোজেনেসিস, এই ঘটনাগুলি এই নিউটসে দেখতে পাওয়া যায়। অন্যদিকে সিসিলিয়ান যে গ্রুপটা বললাম, দেখো যে কেঁচো আকৃতির, ওয়ার্ম লাইক বলা হচ্ছে, কোনো পা নেই। এরা কিন্তু অন্ধ প্রাণী, এরা ব্লাইন্ড, অর্থাৎ চোখেও এরা দেখে না। তো আমাদের দেশে সিসিলিয়ান ফ্রগ টোড আছে, স্যালামান্ডার নিউটস আমাদের দেশে নেই। তাহলে আমরা অ্যাম্ফিবিয়ান বলতে কিন্তু শুধু ব্যাংকে বুঝবো না, পাশাপাশি কিন্তু স্যালামান্ডার নিউটস, সিসিলিয়ান এগুলিকেও বোঝাবে। আবার ব্যাঙের ক্ষেত্রে কিন্তু ফ্রগ এবং টোডের পার্থক্যটুকু মনে রাখতে হবে। এভাবেই আমরা অ্যাম্ফিবিয়ান অন্তর্ভুক্ত যে প্রাণীগুলি আছে এই প্রাণীগুলিকে আমরা মনে রাখবো। এখানে আমরা দেখো একটু ব্যাঙের লাইফ সাইকেল আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে ব্যাঙের জীবন চক্রটা সম্পন্ন হয়। তো অ্যাডাল্ট ফ্রগ যেটা, তো এরা হচ্ছে সাধারণত পানিতে ডিম পাড়ে। ওই ডিমটা কোনো জলজ উদ্ভিদের গায়ে ডিমটা পরিস্ফুটিত হয়ে টেটপল লার্ভায় রূপান্তরিত হয়। লার্ভাগুলি তার সাকার দিয়ে কোনো জলজ উদ্ভিদের গায়ে লেগে থাকে। তারপরে সেটা বড় হতে থাকে এবং তার যে গিল স্লিটস অর্থাৎ ফুলকা রন্ধ্রের আবির্ভাব ঘটে, শ্বাস প্রশ্বাস সে শুরু করে। এরপরে দেখো ধীরে ধীরে লেজটা এর লম্বা হতে থাকে ট্যাডপোল লার্ভার। তারপরে হচ্ছে পিছনের পায়ের আবির্ভাব ঘটে। তারপরে দেখা যায় যে এর যে লেজ, এই লেজ থেকে, লেজে যে শক্তি সঞ্চিত থাকে তা থেকে এই ট্যাডপোল লার্ভা শক্তি গ্রহণ করে। এরপরে তার সামনের পায়েরও আবির্ভাব ঘটে এবং দেখো লেজটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। একসময় একটি তরুণ ব্যাঙে রূপান্তরিত হয়, তরুণ ব্যাঙে আস্তে আস্তে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়ে যায়। এই যে লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ, এটাকে মেটামরফোসিস বলা হয়। অর্থাৎ এদের জীবন চক্রে এরকম পরোক্ষ পরোক্ষ পরিস্ফুটন তথা এই মেটামরফোসিস দেখতে পাওয়া যায়। এবারে আমরা চলে আসি ক্লাস নম্বর 5, রেপ্টেলিয়া। তো রেপ্টেলিয়া হচ্ছে এদের মেসোজোইক যুগে এদের আবির্ভাব ঘটেছিল এবং মেসোজোইক যুগে এদের সংখ্যা বা পৃথিবীতে এরা দাপটের সাথে এরা বসবাস করত। এই কারণে ওই মেসোজোইক যুগটাকে হচ্ছে সরীসৃপদের যুগ বলা হয়। তো বিশেষ করে ওই সময় অতিকায় ভয়ঙ্কর যে ডাইনোসর, ওই ডাইনোসর হচ্ছে ওই সময়কালটাতে বসবাস করত। যদিও ডাইনোসর বর্তমান বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই যে অতিকায় বা ভয়ঙ্কর টেরিবল লিজার্ড ডাইনোসর, সেই ডাইনোসর কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। বর্তমানে এই শ্রেণীর অন্তর্ভুক্ত জীবিত প্রজাতির সংখ্যা হচ্ছে 10,038টি আইইউসিএন 2014 অনুসারে। তো রেপ্টিলিয়ানদের যেসব বৈশিষ্ট্য, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখে নেই। তো এদের ত্বক হচ্ছে শুষ্ক ও এপিডার্মাল আইস বা শক্ত প্লেট বা ক্যারাপেসে আবৃত থাকে। তো সাধারণত ত্বক শুষ্ক হবে সবারই, কারণ এদের গ্রন্থি থাকে না ত্বকে, এই কারণে শুষ্ক হয়। আবার অ্যাম্ফিবিয়ানদের মতো নগ্ন হয় না, কারণ আইস বা শক্ত প্লেট বা স্পুটস বলে বা ক্যারাপেসে আবৃত থাকে। তো আইস লিজার্ড যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় আইস, লিজার্ড বা টুয়াটারাতে আইস দেখা যায়। শক্ত প্লেট বা স্পুটস, কুমির জাতীয় যেসব রেপ্টিলিয়ান্স আছে তাদের ক্ষেত্রে দেখা যায় প্লেট বা স্পুটস। আর ক্যারাপেস বা প্লাস্ট্রন, ক্যারাপেস বা প্লাস্ট্রন জাতীয় বহিরাবরণ দেখা যায় হচ্ছে টার্টলে অর্থাৎ কচ্ছপে। এদের এটা এখানে আমরা একটা লিজার্ডের অর্থাৎ হেমিডাক্টিলাস ব্রুকিয়াম যে ওয়ার্ল্ড লিজার্ড আমরা ঘরে যেটা দেখতে পাই, সেই লিজার্ডের চিত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এই লিজার্ড যেহেতু, তো এর গায়ে হচ্ছে এপিডার্মাল আইস আছে। কুমিরের ক্ষেত্রে কিন্তু আমরা প্লেট বা স্পোর্টস বলবো, আর কচ্ছপের ক্ষেত্রে আমরা সেটাকে ক্যারাপেস বা প্লাস্ট্রন বলবো। তো এদের হচ্ছে 2 জোড়া পা থাকে এবং প্রতি পায়েই 5টি করে নখরযুক্ত আঙুল থাকবে। অ্যাম্ফিবিয়ান থেকে কিন্তু ব্যতিক্রম, এদের আঙুলটা হবে নখরযুক্ত। তবে সাপও কিছু লিজার্ড আছে যেখানে পা থাকে না, অর্থাৎ পা বিহীন হয় অথবা বিলুপ্ত প্রায় পা থাকে, অর্থাৎ প্রায় বিলুপ্তের পথে থাকে। এরা যেহেতু রেপ্টিলিয়া, অর্থাৎ বাংলায় আমরা সরীসৃপ বলি, যার অর্থ হচ্ছে এরা বুকের উপরে ভর দিয়ে চলাফেরা করে। এদের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রম আছে কুমির, কারণ কুমিরের ক্ষেত্রে হচ্ছে হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। ফুসফুসই হচ্ছে এদের একমাত্র শ্বসন অঙ্গ, অর্থাৎ এদের কোনো লার্ভা দশা নেই এবং সেই লার্ভা দশায় এদের কোনো ফুলকাও দেখতে পাওয়া যায় না। তবে এদের 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 হচ্ছে অপত্য লালনও দেখা যায় না, যেটা অ্যাম্ফিবিয়ানে দেখা যায়। অর্থাৎ অ্যাম্ফিবিয়ানরা কিন্তু বিভিন্ন ভাবে তাদের ডিম বা লার্ভা দশাকে
তারা লালন পালন করে থাকে, দেখাশোনা করে থাকে। কিন্তু রেপ্টিলিয়াতে এই ধরনের কোনো অপত্য লালন দেখা যাবে না, বরং এরা ডিম পেড়ে এরা চলে যাবে, ডিম ফুটে বাচ্চা বের হয়ে স্বাধীনভাবে তাদের নিজেদের মতোই জীবনযাপন করতে থাকবে। অর্থাৎ পিতামাতা কর্তৃক ডিম বা বাচ্চার কোনো লালন পালন হয় না। এদের করোটিক স্নায়ু থাকে 12 জোড়া, যেখানে আমরা উভচরের ক্ষেত্রে দেখেছিলাম 10 জোড়া। তবে এরা উভচরদের মতো এরাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ একটোথার্মিক ধরনের প্রাণী। আমরা রেপ্টিলিয়ার সম্পর্কে একটু জেনে নেই যে রেপ্টিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীদের একটু গ্রুপগুলি দেখি। তো রেপ্টিলিয়ার অন্তর্ভুক্ত আছে ক্রোকোডাইলিয়া। এগুলি মূলত এদের অর্ডার, 4টা অর্ডার আছে জীবিত। ক্রোকোডাইলিয়া, যার ভিতরে অবস্থান করছে হচ্ছে এলিগেটর, ক্রোকোডাইল, ঘড়িয়াল, কাইমেন। এই 4টা গ্রুপের প্রাণীরা হচ্ছে ক্রোকোডাইলিয়ার অন্তর্ভুক্ত। তো ক্রোকোডাইলিয়া মানে এরা আকৃতিতে অনেক বড় হয়, দেহের আইসটা থাকে স্পোর্টস বা প্লেট, এবং এদের লেজটা শক্তিশালী হয়, এরা জলজ হয়। অন্যদিকে স্কোয়ামাটা, এদেরকে স্কেলড রেপটাইলস বলে, কারণ এদের দেহে হচ্ছে আইসা, এপিডার্মাল আইসা আবৃত থাকে এদের। তো স্কোয়ামাটার ভিতরে যাদের আইস আছে তাদের দেখা হবে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে সার্পেন্টিস, মানে সাপ, সাপেরও কিন্তু আইস থাকে দেহে। একটা আছে অ্যামফিসবেনিয়া, এটা হচ্ছে ওয়ার্ম লিজার্ড। ওয়ার্ম মানে হচ্ছে কেঁচো আকৃতির লিজার্ড আছে, পা নেই বা বিলুপ্ত প্রায় পা থাকে, এই ওয়ার্ম লিজার্ড। আরেকটা আছে লেসার্টেলিয়া লিজার্ড। তো লিজার্ড হচ্ছে এদের পা আছে, লেজ আছে, এবং এরা হচ্ছে এই এপিডার্মাল আইসে আবৃত থাকবে। 3টা গ্রুপই হচ্ছে এপিডার্মাল আইসে আবৃত থাকবে, যেহেতু তারা স্কোয়ামাটা। আরেকটি অর্ডার আছে হচ্ছে রিনকোসেফালিয়া, এরা হচ্ছে টুয়াটারা, যদি এরা হচ্ছে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। কারণ শুধুমাত্র নিউজিল্যান্ডে এরা এদের আদিম বৈশিষ্ট্য নিয়ে এখনো এরা টিকে আছে। আরেকটি টেস্টুডাইন্স, টেস্টুডাইন্স এর ভিতরে আছে টার্টলস, টর্টয়েজ, আরেকটি আছে টেরাপিন। আমরা 3টার পার্থক্য দেখব। তো এরা হচ্ছে বক্স আকৃতির হয় এদের বডিটা। এদের যে মূল দেহ এটা প্রোটেক্টাইল হয়। প্রোটেক্টাইল মানে হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষম, সাধারণত বিশ্রাম অবস্থায় এরা এদের দেহকে, বিশেষ করে মুখ এবং পাকে এই ক্যারাপেজ বা প্লাস্ট্রনের ভিতরে আবদ্ধ করে রাখে, এবং চলার সময় এরা বের করে, মাথা বের করে, পা বের করে চলাফেরা করতে পারে। তো এদের যে বহিরাবরণ হচ্ছে পৃষ্ঠের দিকে যেটা, এটাকে ক্যারাপেজ বলে, আর অঙ্কীয় দিকে যেটা থাকে সেটাকে প্লাস্ট্রন বলা হয়। আমরা এখানে কিছু লিজার্ড দেখতে পাচ্ছি। লিজার্ডের ভিতরে দেখো এটা হচ্ছে ক্যামিলিয়ন। আমরা ক্যামিলিয়নের নাম শুনেছি। এরা কিন্তু বর্ণ পরিবর্তন করতে পারে, যেটাকে মিমিক্রাই বলা হয়। মিমিক্রাই মানে হচ্ছে এরা এই শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য এরা বর্ণ পরিবর্তন করতে পারে। আমরা একটা দেখতে পাচ্ছি ফ্লাইং লিজার্ড। ফ্লাইং লিজার্ড হচ্ছে এরা এই কিছুটা গ্লাইডিং এর মাধ্যমে, গ্লাইডিং চলন দেখাতে পারে, এক গাছ থেকে আরেক গাছে তারা গ্লাইডিং চলনের মাধ্যমে তারা উড়ে যেতে পারে, এখানে ফ্লাইং লিজার্ড বলা হচ্ছে। এইটা হচ্ছে এই ওয়ার্ম লিজার্ড। দেখো এই যে কেঁচোর মতো ওয়ার্ম লিজার্ড, আইস আছে কিন্তু এদের কোনো পা নেই, ওয়ার্ম লিজার্ড। এটা কমন ওয়াল লিজার্ড, ওয়ালে আমরা এই লিজার্ড দেখতে পাই। এইটা দেখো, এটা হচ্ছে প্লাম্পড ব্যাসিলিক্স লিজার্ড বলে। প্লাম্পড বলার কারণ হচ্ছে এদের দেখো যে এই দেহের উপরিভাগ থেকে এই যে লেজের উপরিভাগ পর্যন্ত, অর্থাৎ ক্রাউন, ক্রাউন অর্থাৎ মুকুটের মতো একসারি এই অঙ্গ দেখতে পাওয়া যায়, প্লাম্পড বলা হচ্ছে। এটা দেখো, এটা হচ্ছে হর্ন লিজার্ড বলে। হর্ন, এটা মরুভূমিতে দেখা যায় এই ধরনের লিজার্ড, কাঁটাযুক্ত, গায়ে কাঁটা আছে। এটা হচ্ছে গেকো, বাংলাদেশে গেকো পাওয়া যায়। হ্যাঁ, গেকো, গেকো বৈজ্ঞানিক নাম। এটা হচ্ছে গ্লাস লিজার্ড বলা হয়। এটারও দেখো, এই লিজার্ড দেখতে সাপের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু সাপ না, সাপ না, এরা কিন্তু লিজার্ড, লিজার্ড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে গিলা মনস্টার। গিলা মনস্টার অর্থাৎ ভয়ঙ্কর আকৃতির বিধায় এদেরকে মনস্টার বলা হচ্ছে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল স্কিন। সিলিন্ড্রিক্যাল স্কিন, এদের কিন্তু পা আছে কিন্তু প্রায় বিলুপ্ত প্রায়। তাহলে এইভাবে বহু ধরনের লেজারটি কিন্তু সারা বিশ্বব্যাপী দেখতে পাওয়া যায়। আমরা এখানে কিছু সাপ দেখি, কারণ এই স্নেকস হচ্ছে রেপটাইলস এর অন্তর্ভুক্ত। দেখা যায় কোবরা, ইন্ডিয়ান কোবরা, এটা হচ্ছে রেটেল স্নেক, এটাও রেটেল স্নেক, এটাকে বলা হয় কোরাল স্নেক। এটা হচ্ছে এই সাইড উইন্ডার স্নেক, এটা ব্ল্যাক মাম্বার, এটা হচ্ছে পাইথন, এটা গ্রিন ট্রি পাইথন, আর এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। এই যে অ্যানাকোন্ডা, পাইথন সব রেপটাইলস কিন্তু। এটা হচ্ছে গার্টার স্নেক, এটা হচ্ছে কটন মাউথ স্নেক, এটা হচ্ছে ইস্টার্ন রেসার স্নেক, এটা হচ্ছে নর্দার্ন ওয়াটার স্নেক, কিছু সি স্নেকও আছে। এটা হচ্ছে কর্ন স্নেক, এটা হচ্ছে
কিং স্নেক, এটা হচ্ছে কপার হেড স্নেক, এটা রিং নেক স্নেক, রিং এর মতো থাকে নেকে। এটা হচ্ছে ব্ল্যাক রেড স্নেক, এটা হচ্ছে মিল্ক স্নেক, গরুর দুধ খেয়ে থাকে এরা, এই কারণে মিল্ক স্নেক বলা হয়। এটা হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা, এটা হচ্ছে গ্যাবন ভাইপার, ভাইপার বিষাক্ত। তো এদের ভিতরে কিছু 20% মতো থাকে বিষাক্ত সাপ অর্থাৎ পয়জনাস, এবং 80% থাকে নন পয়জনাস অর্থাৎ নির্বিষ সাপ। তো বেশিরভাগ সাপই কিন্তু নির্বিষ। এই যে বড় যে সাপগুলি পাইথন বা অ্যানাকোন্ডা বা বোয়া, এই বড় সাপগুলি কিন্তু নন পয়জনাস। আমরা টার্টল টর্টয়েজ যদি দেখি, তো টার্টল হচ্ছে আমরা সবাই কচ্ছপ বলি, এর কিন্তু 3টা গ্রুপ রয়ে গেছে। টার্টল হচ্ছে এরা সামুদ্রিক হয় এবং এদের যে পা এগুলো ওয়েবড হয় এবং সাঁতার উপযোগী হয়, এরা কিন্তু স্থলে এসে চলাচল করতে পারবে না। টেরাপিন এরা একটু উভচর টাইপের হয়, এরা দেখো যে জলেও যেমন বসবাস করতে পারে আবার স্থলে এসেও চলাচল করতে পারে, এই কারণে এদের পা কিছুটা ওয়েবড হয়, কিছুটা ওয়েবড হয়। এই দুটা হার্বিভরাস হতে পারে, কার্নিভরাস হতে পারে, অর্থাৎ মাংসাশীও হতে পারে আবার শাকাশীও হতে পারে। কিন্তু টর্টয়েজ যেটা, তো টর্টয়েজের ক্ষেত্রে দেখো এদের হচ্ছে পা ওয়েবড হয় না, পা ওয়েবড হয় না, বরং হাঁটার উপযোগী। এরা কিন্তু সম্পূর্ণ স্থলজ, এরা জলে যায় না, স্থলজ টাইপের হয় এবং আকৃতিও কিন্তু এদের বৃহৎ, যদিও টার্টল সবচেয়ে বৃহৎ আকৃতির হয় কিন্তু এরাও বড় আকৃতির হয়। এদের খোলসটা বেশি শক্ত হয়, যেটা স্থলে চলাচল করতে হয়। এরা প্রধানত হার্বিভরাস হয়, মানে ঘাস খেয়ে থাকে, তবে কখনো কখনো কার্নিভরাসও হতে পারে, ছোট ছোট পোকামাকড় ধরে এরা খায়। এই হচ্ছে সেই টুয়াটারা স্পিনিডন পাংটাটাস, শুধুমাত্র নিউজিল্যান্ডে এদেরকে দেখতে পাওয়া যায়, এরা লিভিং ফসিল। এরাও এক ধরনের রেপটাইলস অর্থাৎ সরীসৃপ। এবারে আমরা ক্রোকোডাইল দেখি, এটা এটা হচ্ছে গ্যাভিয়াল। গ্যাভিয়াল হচ্ছে আমরা ঘড়িয়াল বলি, তো ঘড়িয়ালের ক্ষেত্রে এদের দেখো যে লেজটা অনেক শক্তিশালী হবে। এরা মানে হচ্ছে দেহে স্কুটস বা শক্ত প্লেট থাকবে, লেজ শক্তিশালী হবে এবং মুখ শক্তিশালী হয়। মাউকে স্নাউট বলে, এটাকে তুণ্ড থাকে। তো গ্যাভিয়ালিস যেটা অর্থাৎ ঘড়িয়াল বলি আমরা যেটাকে, সেটা এটা প্রলম্বিত হয় স্নাউটটা এবং ছোট ছোট দাঁত থাকে। এটা সাধারণত মাছ ধরে খায়। অন্যদিকে ক্রোকোডাইল, ক্রোকোডাইল কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী। ক্রোকোডাইলের দাঁতগুলি বাইরে থেকে দেখা যায়, কিন্তু নিচের দিকে এলিগেটর দেখো তার দাঁত বাইরে থেকে দেখা যাচ্ছে না। তো এলিগেটর অপেক্ষা ক্রোকোডাইল আরো বেশি ভয়ঙ্কর হয়, আকৃতিতেও বড় হয়। এরা কিন্তু হিংস্র শিকারী প্রাণী। বড় বড় এই যে পাইথন বা শূকর, অনেক বড় মানুষও যদি পায়, হরিণ, এগুলিকে কিন্তু এরা শিকার করে থাকে। আর কাইমেনটা হচ্ছে এরা অনেকটা এলিগেটরের মতোই, তবে দেখো এদের যে নেক, এই নেকটা একটু উঁচু হয়, নেকটা একটু উঁচু প্রকৃতির হয়। এরা একটু কম হিংস্র হয়ে থাকে, এরা সাধারণত মাছ ধরে খায়, কখনো কখনো কিছু পানি থেকে কিছু স্তন্যপায়ী জাতীয় প্রাণীও এরা শিকার করে থাকে। তো এই এই শ্রেণীর প্রাণীদের অর্থাৎ ক্রোকোডাইলিয়া অর্ডারের প্রাণীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে বাস্কিং, এরা পানি থেকে উপরে ওঠে, রোদ পোহাতে থাকে, এটা এদের একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা এই ঘড়িয়াল, ক্রোকোডাইল, এলিগেটর এবং কাইমেনের পার্থক্যটুকু জানবো। এবারে আমরা উভচর ও সরীসৃপের মধ্যে একটু পার্থক্য দেখি। তো উভচরের ছিল ত্বক ভেজা গ্রন্থিময় নগ্ন, যেখানে সরীসৃপের ত্বক হচ্ছে শুষ্ক, এপিডার্মাল আইস বা স্কেটস বা ক্যারাপেসে আবৃত থাকে। উভচরের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে, যেখানে সরীসৃপদের প্রতি পায়ে 5টি করে নখর যুক্ত আঙ্গুল থাকে। উভচরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু সরীসৃপের হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরের লার্ভা দশায় ফুলকা এবং পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক ও গোলবিলি ও মিউকাস ঝিল্লির মাধ্যমে শ্বসন ঘটে। অন্যদিকে সরীসৃপের ফুসফুসই একমাত্র শ্বসন অঙ্গ। উভচরের জীবনচক্রের প্রাথমিক লার্ভা দশা পানিতে অতিবাহিত হয়, কিন্তু সরীসৃপের হচ্ছে কোনো লার্ভা দশা নেই। উভচরের করোটিক স্নায়ু 10 জোড়া, সরীসৃপদের ক্ষেত্রে করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। উভচরের বহিঃনিষেক ঘটে, বহিঃনিষেক মানে হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণু ওরা পানিতে ছেড়ে দিবে, এই পানিতেই এই নিষেকটা সম্পন্ন হবে, যেখানে সরীসৃপের হচ্ছে অন্তর্নিষেক অর্থাৎ দেহের অভ্যন্তরে নিষেক সম্পন্ন হবে। এবার আমরা ক্লাস 6 অ্যাভিস দেখি। অ্যাভিস হচ্ছে সরীসৃপ থেকে পাখিদের উদ্ভব হয়েছে বলে পাখিদের মহিমান্বিত সরীসৃপ অর্থাৎ গ্লোরিফাইড রেপটাইলস, অর্থাৎ বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, এটা হ্যাক্সলের মত। কারণ এদের উৎপত্তি ঘটেছিল হচ্ছে সরীসৃপ থেকে।
বর্তমানে পৃথিবীতে প্রায় 10,000-এর বেশি প্রজাতির পাখি আছে। আমরা যদি একটি পাখির বৈশিষ্ট্য দেখে নিই, এদের আকৃতি হচ্ছে মাকু আকৃতির হয় এবং এই যে লম্বা লম্বা গ্রীবাটা এক্স আকৃতির একটি লম্বা গ্রীবা থাকে। এদের দেহ পালকে আবৃত থাকবে। এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হবে। এখানে আমরা কলাম্বা লিভিয়ার চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ কবুতর। এদের যে চোয়াল, এই চোয়ালে দাঁত থাকে না এবং চোয়াল হচ্ছে চঞ্চুতে, দন্তবিহীন চঞ্চুতে অর্থাৎ বিকে রূপান্তরিত হয়। এদের দেহের অভ্যন্তরে যে অস্থি আছে, অস্থিগুলি হচ্ছে হালকা ও বায়ুপূর্ণ হয়। এদের ফুসফুসে অতিরিক্ত বায়ুথলি থাকে, অর্থাৎ 9টি প্রধান বায়ুথলি আছে এদের ফুসফুসের সাথে যুক্ত, যা এদেরকে এই হালকা করতে এবং উপরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। এদের শ্বসন যন্ত্রে অর্থাৎ যে ল্যারিংস আছে শ্বাসনালীতে, শ্বাসনালীর শীর্ষে, সে ল্যারিংস বা শ্বসন যন্ত্রে শব্দ সৃষ্টিকারী সাইরিংস থাকে। সাইরিংস, আমাদের ভোকাল কর্ড আছে কিন্তু আমাদের এদের ভোকাল কর্ডের পরিবর্তে থাকে সাইরিংস। এই সাইরিংস দিয়ে এরা এই সুমিষ্ট বা যে সুন্দরভাবে এরা ডাকতে পারে। এদের স্টার্নাম কিল অস্থিতে রূপান্তরিত হয়। এদের স্টার্নাম হচ্ছে বক্ষের যে অস্থি, এই কিল অস্থি মানে হচ্ছে এইগুলি এই অনেকটা ত্রিকোণাকৃতির হয়, যা এদেরকে স্ট্রিমলাইন বডি সৃষ্টিতে সহায়তা করে, অর্থাৎ উঠতে সহায়তা করে। এদের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। হৃৎপিণ্ডে কোনো সাইনাস ভেনোসাস থাকে না। এরা হচ্ছে প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করবে না। এটাকে হোমিওথার্মাল বা এন্ডোথার্মিক ধরনের প্রাণী বলা হয়। এই হচ্ছে সেই প্রিমিটিভ পার্ট যা আর্কিওপ্টেরিক্স। তো ধারণা করা হয় যে প্রথম সরীসৃপ থেকে এদের উৎপত্তি ঘটেছিল, এদের থেকে আবার পাখির উৎপত্তি ঘটেছে। এই কারণে এই যে আর্কিওপ্টেরিক্সের যে ফসিল পাওয়া গেছে জার্মানি থেকে, এই ফসিলে পাখি এবং সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্যই কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ দেখো যে ডানা, এটা পাখির বৈশিষ্ট্য। আবার দেখি যে লম্বা লেজ, তো এইরকম লম্বা লেজ তো থাকে হচ্ছে সরীসৃপের, সরীসৃপের বৈশিষ্ট্য। কিন্তু লেজের দুই পাশে সারিবদ্ধভাবে আবার পালক আছে, এটা আবার পাখির বৈশিষ্ট্য। এদের এই যে বিগ বা চঞ্চ আছে, এটা পাখির বৈশিষ্ট্য, কিন্তু আবার চঞ্চতে দাঁত আছে, আবার এটা সরীসৃপের বৈশিষ্ট্য। আবার আধুনিক পাখির ডানার শেষে কোনো নখর থাকে না, এদের দেখো নখর আছে, এটা সরীসৃপের বৈশিষ্ট্য। অর্থাৎ এক কথা এটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক বা সংযোগকারী প্রাণী বলা হয় এটিকে, যা মূলত সরীসৃপ এবং পাখির মধ্যে একটি সংযোগ সাধন করেছে। এখানে আমরা কিছু এই আদিম প্রকৃতির কিছু পাখি দেখতে পাচ্ছি। এরা আসলে আদিম প্রকৃতির এই পাখিগুলি উড়তে পারতো না। 1 নম্বর এটা হচ্ছে অস্ট্রিচ, আফ্রিকান অস্ট্রিচ, উট পাখি বলি আমরা। 2 নম্বরে হচ্ছে ডায়াট্রিমা, এটা ডায়াট্রিমা, এটা বিলুপ্ত হয়ে গেছে। 3 এটা হচ্ছে এলিফ্যান্ট বার্ড, এলিফ্যান্টের মতো দেখা যায় তাই এলিফ্যান্ট বার্ড, এটিও বিলুপ্ত হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে মুয়া, সাউথ আইল্যান্ড জায়ান্ট মুয়া, এটা বৃহৎ আকৃতির ছিল, এটিও বিলুপ্ত হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে পরসোরাকস, পরসোরাকস এটি বিলুপ্ত হয়ে গেছে। এরা কিন্তু পাখি ছিল। 7 নম্বর, 7 নাম্বার দেখো এটি হচ্ছে এই গ্রেটার রিয়া, এই গ্রেটার রিয়া এটা অবশ্য জীবিত আছে 7 নম্বরের এটা। 6 নম্বর আমরা মাথা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জায়ান্ট মোয়া, এটিও বিলুপ্ত হয়ে গেছে। 8 নম্বর, 8 নম্বরে আছে হচ্ছে রিয়া, ডারউইনস রিয়া, এই রিয়াও কিন্তু জীবিত আছে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা ক্যাসুয়ারি, ক্যাসুয়ারি কিন্তু বর্তমানে জীবিত আছে। 10 নম্বরে দেখতে পাচ্ছি ইমো, ইমো বর্তমানে জীবিত আছে। 11 নম্বরে ডোডো, হাঁসের মতো বৃহৎ আকৃতি ছিল, এটিও বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এখানে এই ফ্লাইটলেস কিছু বার্ড, অর্থাৎ যারা উড়তে পারে না, সেইগুলি আমরা দেখতে পাচ্ছি। এখানে বর্তমান জীবিত যে ফ্লাইটলেস বার্ড অর্থাৎ অউড়ুক্য পাখি আছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু উড়তে পারে না। তো এদের মধ্যে এই অস্ট্রিচ অর্থাৎ উট পাখি হচ্ছে সবচেয়ে লম্বা, 8 ফিট লম্বা হয়, এটা আফ্রিকাতে শুধুমাত্র পাওয়া যায়। তারপরে দেখো আছে হচ্ছে এই অস্ট্রেলিয়ান ইমু, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এটা 6 ফিট পর্যন্ত লম্বা হয়, উঠতে পারে না। তারপরে দেখো আছে ক্যাসুয়ারি, এটি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ক্যাসুয়ারিও, এটা 5 থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয়। তারপরে আছে রিয়া, এটি সাউথ আমেরিকাতে পাওয়া যায়, এটি 4 থেকে 6 ফিট লম্বা হয়ে থাকে। তারপরে আছে তো পেঙ্গুইন, পেঙ্গুইন অবশ্য 4 ফিট লম্বা হয়ে থাকে অ্যান্টার্কটিকাতে, এটা বরফের উপরে এদের দেখতে পাওয়া যায়, এরাও উঠতে পারে না। তারপর আছে কিউই, এরা 2 ফিট লম্বা হয়, শুধুমাত্র নিউজিল্যান্ডেই এরা সীমাবদ্ধ। এইগুলি হচ্ছে পাখিদের মধ্যে যারা উঠতে পারে না সেই সব পাখি। এখানে পাখিদের কিছু অর্ডার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকারের পাখি। তার ভিতরে যে আউল, পেঁচা, সং বার্ড আছে, কিংফিশার আছে, এটা হচ্ছে গ্যাবিফর্মিয়া, সব ধরনের হাঁস,
উডপেকার, কাঠঠোকরা, এগুলি। গ্যালিফর্মিস, গ্যালিফর্মিস আমাদের যে হাঁস, মুরগি, মুরগি জাতীয়, যেমন মুরগি, ফিজেন্ট, গ্রাউস, কোয়েলস, টার্কি, এরা এর অন্তর্ভুক্ত। হামিং বার্ড, পাখির অন্তর্ভুক্ত। তারপরে দেখো এটা হচ্ছে স্যান্ড পাইপার। তারপরে হচ্ছে এই যে হাঁসের গ্রুপটা দেখো, গিস, সোয়ান, ডাকস, হাঁস গ্রুপ। এটা ইগলের গ্রুপ, হক, ইগল, ভালসার এই গ্রুপের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে হিরন অর্থাৎ বক জাতীয়রা এই গ্রুপের। তারপরে হচ্ছে ডাভ, পিজিয়ন এই গ্রুপের অন্তর্ভুক্ত। আর এটা আমরা পূর্বে আলোচনা করলাম যারা উঠতে পারে না, অউড়ুক্য পাখি অর্থাৎ ফ্লাইটলেস বার্ডের অন্তর্ভুক্ত এগুলি। এটা বিভিন্ন প্রকৃতির পাখি সারা বিশ্বব্যাপী আছে। এবার আমরা মেমালিয়া, স্তন্যপায়ী সম্পর্কে দেখি। তো পৃথিবীতে প্রায় ৬,০০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এরা ১.৫ গ্রাম থেকে শুরু করে ১৫০ মেট্রিক টন ওজনের যে নীলতিমি, তা কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ বর্তমানে জীবিত যে প্রাণী তা স্তন্যপায়ী, অর্থাৎ নীলতিমি স্তন্যপায়ীর অন্তর্ভুক্ত। এবং মাত্র ১.৫ গ্রামের কিন্তু বাদুড়ও দেখতে পাওয়া যায় মেমালিয়া। তো এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে পরিণত স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তন গ্রন্থি থাকবে। এটি এদের, এই কারণে কিন্তু মেমালিয়া, মেমালিয়া মানে মেমারি গ্ল্যান্ডস থাকবে। এদের দেহ এপিডার্মাল লোম দ্বারা আবৃত থাকে, তবে তিমিতে কোনো লোম থাকে না। আমরা ক্যাভিয়ার অর্থাৎ একটি গিনিপিগের চিত্র দেখতে পাচ্ছি, এই দেখো গা লোমে আবৃত। এদের যে বহিকর্ণ, এই বহিকর্ণে যে পিনা থাকে, অন্য কোন শ্রেণীর প্রাণীতে কিন্তু এটি দেখতে পাওয়া যাবে না। এবং অন্তঃকর্ণের ভিতরে এই ম্যালিয়াসিনকাস স্টেপিস নামে ৩টি কর্ণাস্থিও থাকে। এদের বক্ষ এবং উদর গহ্বর কিন্তু আলাদা থাকে, ডায়াফ্রাম বা মধ্যস্থতা নামে একটি পর্দা দিয়ে আলাদা থাকে। এদের যে চোয়াল, এই চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, যেমন ক্যানাইন, ইনসিসর, মোলার, প্রিমোলার, এই 4 ধরনের দাঁত দেখতে পাওয়া যায়। এদের যে ত্বক, এই ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, যেমন তেল গ্রন্থি, ঘাম গ্রন্থি, সিবেসাস গ্রন্থি, এই সব গ্রন্থি যুক্ত হয় এদের ত্বক। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এবং এদের যে পরিণত লোহিত রক্তকণিকা, সেটি নিউক্লিয়াস বিহীন হয়। মানুষ কিন্তু ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে আমাদেরও রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। তবে উটটা ব্যতিক্রম, উটের অবশ্য এই যে রক্তকণিকা এটা নিউক্লিয়াস যুক্ত হয়। তো স্তন্যপায়ীদের করোটিক স্নায়ুর সংখ্যা থাকে হচ্ছে 12 জোড়া। স্তন্যপায়ীরাও উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ হোমিওথার্মাল ধরনের, অর্থাৎ এন্ডোথার্মিক ধরনের প্রাণী। ম্যামালিয়ানদের দেখো যে দুটি সাব ক্লাস আছে, একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা হচ্ছে থেরিয়া। প্রোটোথেরিয়া হচ্ছে প্রিমিটিভ এগ লাইং ম্যামালস, অর্থাৎ এরা কিন্তু সেই সরীসৃপের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ ডিম পাড়ে। আবার ম্যামালিয়ার যাবতীয় বৈশিষ্ট্য আছে। অন্যদিকে থেরিয়ার অধীনে দুইটি ইনফ্রা ক্লাস আছে, একটা হচ্ছে মেটাথেরিয়া, একটা হচ্ছে ইউথেরিয়া। তো মেটাথেরিয়া হচ্ছে পাউস্ট ম্যামালস, অর্থাৎ থলিবাহী, আমরা যে ক্যাঙ্গারু যেটাকে বলি থলিবাহী স্তন্যপায়ী। আর এটা হচ্ছে প্লাসেন্টা, অর্থাৎ অমরাধর প্লাসেন্টাল যারা, তারা হচ্ছে ইউথেরিয়ার অন্তর্ভুক্ত। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখি। দেখো যে মোনোট্রেমস বা এগলেইং। তো পৃথিবীতে এগলেইং যেগুলি জীবিত আছে, যে প্লাটিপাস, আমরা একটা প্লাটিপাসকে বড় আকারেও দেখতে পাচ্ছি। এগুলি কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়ান মহাদেশেই দেখতে পাওয়া যাবে। তো এই যে প্লাটিপাস, তারপর হচ্ছে অ্যাচিডনা, এটাও একটা অ্যাচিডনার প্রজাতি, অর্থাৎ এদেরকে অ্যান্ডিটারও বলা হয়, অর্থাৎ এটা কিন্তু পিঁপড়া ভোজে। তাহলে এই যে অ্যান্ডিটার আর হচ্ছে প্লাটিপাস, এটা হচ্ছে মোনোট্রিয়ামস অর্থাৎ এগলাইং ম্যামালস। তারপরে দেখো হচ্ছে মেটাথেরিয়া অর্থাৎ পাউস্ট বিয়ারিং ম্যামালস। পাউস্ট বিয়ারিং ম্যামালস, বিভিন্ন ধরনের পাউস্ট বিয়ারিং ম্যামাল আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পটোরো, ক্যাঙ্গারো, অপোজাম, তারপর হচ্ছে থাইলেসিনি, এটা হচ্ছে ওমবাটি, নামবাটি, কোয়ালা, কউলো, বান্ডিকুটি, তারপরে ক্যাঙ্গারু মিটি, সিম্বা মেরাসুপাইলা, তারপরে ক্যাঙ্গারু, ওয়ালাবি, শেটানি, তাসমেনিয়া। কিন্তু এগুলি সবই কিন্তু, অর্থাৎ অধিকাংশ, ম্যাক্সিমাম হচ্ছে নিউগিনি এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মহাদেশে কিন্তু এরা, নিউজিল্যান্ড যে দেশ অর্থাৎ অস্ট্রেলিয়ান মহাদেশে এরা সীমাবদ্ধ। এখানে আমরা কিছু প্লাসেন্টাল ম্যামাল দেখতে পাচ্ছি। প্লাসেন্টাল হচ্ছে রোডেন্টস, রোডেন্টস হচ্ছে যে কাঠবিড়ালি, ইঁদুর, এরা হচ্ছে রোডেন্টস এর অন্তর্ভুক্ত। ব্যাট, ফ্লাইং স্তন, ফ্লাইং ম্যামালস যারা উঠতে পারে, যে ব্যাট, চামচিকা অর্থাৎ বাদুড়, চামচিকারা অন্তর্ভুক্ত। কার্নিভোর, কার্নিভোর হচ্ছে বাঘ, সিংহ, এরা হচ্ছে কার্নিভোরের অন্তর্ভুক্ত। প্রাইমেটস, প্রাইমেটস হচ্ছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এটার অন্তর্ভুক্ত। হুপড ফিট, হুপড ইভেন্টর, অর্থাৎ খুর থাকে 2টা, এই 2টা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, এইগুলি হচ্ছে হুপ ফিট বলা হয়। আর এটা হচ্ছে হুপ ফিট ওটটোটস, বিজোড়, একটা করে খুঁট থাকে, যেমন এই যে ঘোড়া, গাধা। সিল, এটা কিন্তু জলজ, আমরা পানিতে সিল দেখতে পাই, এটা কিন্তু স্তন্যপায়ী। পানিতে হোয়েল দেখতে পাই, তিমি, এরা স্তন্যপায়ী।
আমরা ম্যানাটিস দেখতে পাই, এরাও স্তন্যপায়ী অন্তর্ভুক্ত। এইখানে স্তন্যপায়ীদের দেখো যে প্রাইমেটস থেকে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, এটা হচ্ছে একেবারে সবচেয়ে উন্নত স্তন্যপায়ী। তো প্রাইমেটস এর ভিতরে এটা হচ্ছে গরিলা, আফ্রিকাতে যেটি দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে ওরাংওটাং, ইন্দোনেশিয়াতে দেখতে পাওয়া যায়। এটি শিম্পাঞ্জি, না এটি ওরাংওটাং, ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। এটি শিম্পাঞ্জি, এটি আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে গিবন, গিবন অবশ্য বাংলাদেশেও কিন্তু আছে। হাইলোবেটিস হুলুক, অর্থাৎ হুলুক গিবন যেটা, এটি বাংলাদেশে দেখতে পাওয়া যায়। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে গ্রেটার এপ বলা হয়। প্রাইমেটস এর ভিতরে এরা আবার এপ, এপ মানে হচ্ছে লেজবিয়ান। দেখো এদের লেজ নেই, এরা কিন্তু বৈশিষ্ট্যগুলি মানুষের প্রায় কাছাকাছি। এই হচ্ছে হোমোসেপিয়েন্স, অর্থাৎ আধুনিক যে মানুষ, সেই মানুষ হচ্ছে এই স্তন্যপায়ীর সর্বশেষ এবং সবচেয়ে উন্নত প্রাণী। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই যে ভার্টিব্রাটা ভার্টিব্রাটা শ্রেণীর ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত যে সর্বশেষ 4টি শ্রেণী ছিল, অর্থাৎ অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া, এই 4টি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাদের বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি এবং তাদের অধীনে যত প্রাণী আছে, বিভিন্ন প্রকারের প্রাণী সম্পর্কে কিন্তু আমরা আজকে জানতে পারলাম। তো আজকের ক্লাসের মাধ্যমেই এই প্রথম অধ্যায়টি তোমাদের আমি শেষ করলাম। তো তোমরা ভালো করে লেখাপড়া করবে, এই আশাবাদ রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।